তার সঙ্গী দুজন পার্থকে জাপটে ধরে দাঁড় করালো দেয়ালের গায়ে। তারপর তার হাত দুটো দুপাশে টেনে ধরল। পার্থ চেষ্টা করেও তাদের হাত ছাড়াতে পারল না। লকেশ সিংহ ঢুকলেন ঘরে। তার হাতে একটা লম্বা তলোয়ার। শেষবারের মতো নিজেকে মুক্ত করার চেষ্টা করল পার্থ, কিন্তু পারল না। লকেশ সিংহের তলোয়ারের তীক্ষ্ণ ফলা ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। আর মাত্র হাতখানেক বাকি। তারপরেই ভয়ে চোখের পাতা বন্ধ করে ফেলল পার্থ। বেশ বড় ঘর। তার এক প্রান্তের দেয়ালের গায়ে পার্থকে দাঁড় করিয়ে তার দুই পাশ থেকে দুইজন লোক তার হাত দুটো টেনে ধরে আছে, আর তার দিকে তলোয়ার হাতে এগিয়ে যাচ্ছেন লকেশ সিংহ। ব্যাপারটা কি হতে যাচ্ছে বুঝতে অসুবিধা হলো না কারোই। লকেশ সিংহ তখন অনিকেতদের দিকে পিছন ফিরে তার তলোয়ার শুদ্ধ হাতটা মাথার উপর তুলে ধরেছেন পার্থকে কেটে ফেলার জন্য। ঠিক সেই সময় বিক্রম সিংহ চালিয়ে দিলেন গুলি। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ঘর। অব্যর্থ লক্ষ্য। লকেশ সিংহের হাত থেকে ছিটকে পড়ল তলোয়ারটা। হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল সকলে। বিক্রম সিংহের দুই সঙ্গী ঘরে ঢুকেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল লকেশ সিংহের দুই সঙ্গীর উপর। লকেশ সিংহের যে সঙ্গী কুম্ভ সাজে সে একটু প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু বিক্রম সিংহের এক অনুচর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তার মাথায় প্রচণ্ড এক ঘা দিয়ে ঠান্ডা করে দিল তাকে। সশব্দে মাটিতে আছড়ে পড়ল নকল কুম্ভ। বিক্রম সিংহের দুই সঙ্গী নিজেদের পাগড়ির কাপড় দিয়ে বেঁধে ফেলল লোক দুটোকে। অনিকেত গিয়ে জড়িয়ে ধরল পার্থকে। আনন্দে দুজনের কেউই কোনো কথা বলতে পারল না কিছুক্ষণ। মাটির ওপর বসে পা হাত দিয়ে তার রক্তমাখা ডান হাতটা চেপে ধরে বিক্রম সিংহের দিকে তাকিয়েছিলেন লকেশ সিংহ। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। কয়েক হাত দূরে দাঁড়িয়ে তার দিকে পিস্তল তাক করে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন বিক্রম সিংহ। কয়েক মুহূর্ত এইভাবে কেটে গেল। বিক্রম সিংহের চোয়াল ক্রমশ শক্ত হয়ে উঠেছে। পার্থ ফিসফিস করে বলল, লকেশ সিংহের লোক দুটোকে এবার গুলি করে মেরে ফেলবে নাকি? ঠিক তখনই বিক্রম সিংহের এক সঙ্গী তাকে বলল, রানাজি, দেয়ালের গায়ে যে লোকটি বাধা আছে তাকে খুলে দেব নাকি? বিক্রম সিংহ বা অনিকেত এতক্ষণ ঘরের অন্য কিছু খেয়াল করেনি। এবার তারা তাকালেন ঘরের অন্য প্রান্তে, দেয়ালের দিকে। এক বৃদ্ধকে সেখানে দেয়ালের সঙ্গে শেকলে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার কিছু দূরে আরো একটা রক্তমাখা মানুষ মাটিতে পড়ে আছে। সঙ্গীর কথা শুনে বিক্রম সিংহ লকেশ সিংহের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালেন শিকল বাঁধা সেই বৃদ্ধের দিকে। হঠাৎ যেন বিক্রম সিংহের চোখে মুখে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। লকেশ সিংহকে ছেড়ে দিয়ে তিনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন বৃদ্ধকে। তারপর বললেন, বাবা, তুমি বেঁচে আছো? চোখ খোলো, চোখ খোলো, দেখো আমি এসেছি। বিক্রম সিংহের কাণ্ড দেখে অনিকেত, পার্থ আর তার সঙ্গীরা তাকিয়ে রইল সেই দিকে। ঠিক এইরকমই একটা অসতর্ক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল লকেশ সিংহ। তিনি লাফিয়ে উঠে ক্ষিপ্র গতিতে মাটিতে পড়ে থাকা তলোয়ারটা কুড়িয়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। অনিকেত চিৎকার করে উঠল, রানা, লকেশ সিংহ পালাচ্ছেন। ঘরের মশালটা নিভু নিভু হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই মশালটা দপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। সারা ঘর অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকারের মধ্যেই বিক্রম সিংহ চিৎকার করে উঠলেন, শয়তান, আমি তোকে ছাড়ব না। পকেট থেকে টর্চ বের করে জ্বালিয়ে অনিকেতের হাতে ধরিয়ে দিলেন। দুই সঙ্গীকে ঘরটা পাহারা দিতে বলে তাদের একজনের কোমর থেকে একটা তলোয়ার খুলে নিয়ে ছুটলেন তিনি ঘরের বাইরে। অনিকেত আর পার্থও ছুটল তার পিছন পিছন। অন্ধকারে সুড়ঙ্গের মধ্যে মিলিয়ে যাচ্ছে লকেশ সিংহের পদশব্দ। তাকে অনুসরণ করে ছুটে চলেছেন তিনজন। বিক্রম সিংহের এক হাতে একটা তলোয়ার, অন্য হাতে পিস্তল। হঠাৎ ছুটতে ছুটতে অন্ধকার দেয়ালে ধাক্কা খেয়ে বিক্রম সিংহের হাত থেকে পিস্তলটা কোথায় যেন পড়ে গেল। অনিকেত দাঁড়িয়ে পড়েছিল পিস্তলটার জন্য। ছুটতে ছুটতে বিক্রম সিংহ বললেন, থামবেন না, সময় নষ্ট করলে ওকে ধরা যাবে না, তলোয়ারটা তো আছেই। থামলো না অনিকেতরা, তারাও ছুটতে লাগলো।
কয়েক মিনিট পর যখন তারা লকেশ সিংহের পায়ের শব্দটাকে প্রায় ধরে ফেলেছে, ঠিক তখনই কিছু দূরে হঠাৎ থেমে গেল সেই শব্দ। সঙ্গে সঙ্গে বিক্রম সিংহ দাঁড়িয়ে পড়ে বললেন, টর্চ জ্বালান। অনেকে টর্চ জ্বালিয়ে সামনের দিকে আলো ফেলল। একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল এবার তাদের। সুড়ঙ্গটা কিছু দূরে গিয়ে একটা দেয়ালের সামনে শেষ হয়েছে। টর্চের আলো একটা বৃত্ত রচনা করেছে দেয়ালে। সেই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে লকেশ সিংহ। তাদের দিকে পেছন ফিরে দেয়ালটা যেন ফেলার চেষ্টা করছেন। পর মুহূর্তেই তিনি দেয়ালের ভিতরে ভোজবাজির মতো মিলিয়ে গেলেন। তিনি অদৃশ্য হতেই অনিকেতরা ছুটে গেল সেখানে। একটা দেয়ালের একটু পেছনে সরে গিয়ে একটা ফাঁকা সৃষ্টি হয়েছে। সেখান দিয়েই অদৃশ্য হয়েছেন লকেশ সিংহ। বিক্রম সিংহও ঢুকে পড়লেন সেই ফাঁকের মধ্যে। অনিকেতার পার্থ এক এক করে ঢুকে পড়ল সেখানে। ভিতরে মাত্র হাত দুই এক জায়গা। সেখান দিয়ে একটা পাথরের সিঁড়ি উঠে গিয়েছে ওপরের দিকে। সিঁড়ির দুপাশেই পাথরের দেয়াল। আসলে দুটো দেয়ালের মাঝে লুকিয়ে রাখা আছে এই সিঁড়ি। প্রাসাদের দেয়ালগুলো এমনিতেই চওড়া হয়, তার বাইরে থেকে এই সিঁড়ির অস্তিত্ব বোঝা সম্ভব নয়। কোনো রকমে একজন উঠতে পারে এই সিঁড়ি দিয়ে। বিক্রম সিংহ চটপট সিঁড়ি বেয়ে উপরে উঠে চলেছেন। তার সঙ্গে অনিকেতার পার্থর বেশ কিছুটা ব্যবধান। প্রায় দোতলা সমান ওঠার পর একখানা ফোকর গলে তারা ঢুকলেন একটা ঘরের মধ্যে। মুহূর্তের মধ্যেই তারা চিনতে পারলেন ঘরটাকে। আরে এই তো, দরজার ফাঁক দিয়ে অলিন্দ থেকে চাঁদের আলো ঢুকছে ঘরের ভিতর। তাহলে এতক্ষণ সত্যি তারা এই প্রাসাদের নিচেই ছিল? হঠাৎ ঘরের একটা কোণা থেকে খসখস শব্দ শুনে তিনজনে তাকালো সেদিকে। অন্ধকার ঘরের কোণ থেকে তলোয়ার হাতে বেরিয়ে এলেন লকেশ সিংহ। চাঁদের আলোয় তার চোখ দুটো হিংস্র পশুর মতো জ্বলজ্বল করছে। বিক্রম সিংহ তাকে বললেন, ভালো চাও তো তলোয়ার ফেলে দাও। তোমার একটা হাত অকেজো, আর তুমি একা। আমরা তিনজন আছি এখানে। তার কথা শুনে একটা পৈশাচিক হাসি হেসে উঠল লকেশ সিংহ। বললেন, আমার হাতে একটা তলোয়ার থাকলে সেটা তিনজনকে ঘায়েল করার পক্ষেই যথেষ্ট, আর সেটা আমার ডান হাতেই থাকুক বা বা হাতে। এই বলে তিনি তলোয়ার হাতে আক্রমণ করলেন বিক্রম সিংহকে। বিক্রম সিংহ তার তলোয়ারটা মাথার ওপর তুলে ধরে ঠেকালেন সেই আঘাত। এরপর শুরু হলো দুই রানার মধ্যে লড়াই। চাঁদের আলোয় দুজনের তলোয়ারই ঝিলিক দিয়ে উঠছে। আঘাত প্রতিঘাতের আগুনের ফুলকি উঠছে তলোয়ার থেকে। বা হাতে তলোয়ার চালালেও লকেশ সিংহই আক্রমণ করছেন বেশি। অনিকেতের বিদ্যাপতির মুখে শোনা সেই কথাটা মনে পড়ে গেল। চিতরে ওর থেকে বড় তলোয়ার বাজার কেউ নেই। লড়তে লড়তে ক্রমশই লকেশ সিংহের মুখটা আরো বিভৎস হয়ে উঠেছে। হঠাৎ তার তলোয়ারের প্রচণ্ড এক আঘাতে ছিটকে পড়ল বিক্রম সিংহের হাতের তলোয়ার। টাল সামলাতে না পেরে বিক্রম সিংহ মাটিতে পড়ে গেলেন। অট্টহাসি হেসে উঠলেন লকেশ সিংহ। তারপর অনিকেতদের বললেন, আগে এটাকে শেষ করি, তারপর তোদের শেষ করব। অনিকেত আর পার্থ নিরস্ত্র। হিংস্র লকেশ সিংহকে বাধা দেওয়ার ক্ষমতা তাদের নেই। আবার বিক্রম সিংহকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার মতো মানসিকতাও তাদের নেই। ঘরের এক কোণায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল দুজনে। অলিন্দ বেয়ে চাঁদের এক ফালি আলো এসে পড়েছে ঘরের মেঝে। ঠিক সেইখানে মাটিতে পড়ে আছেন বিক্রম সিংহ। অসহায়ভাবে অনিকেতটা দেখতে লাগলো বিক্রম সিংহের দিকে এক পা করে এগিয়ে আসছেন লকেশ সিংহ। তার হাতে উদ্যত তলোয়ার চাঁদের আলোয় চকচক করছে। আর মাত্র হাত খানেক ব্যবধান। ঠিক তখনই অলিন্দ বেয়ে আসা চাঁদের আলো যেন কিছুটা ঢেকে গেল। অনিকেতরা দেখতে পেল অলিন্দ থেকে ঘরের মধ্যে আবির্ভূত হলো এক মূর্তি। তার সারা শরীর কালো কাপড়ে আবৃত, মাথায় পাগড়ি, হাতে দীর্ঘ বর্ষা। ঘরের ভিতরে ঢুকে নিঃশব্দে সে গিয়ে দাঁড়ালো লকেশ সিংহের পিছনে। লকেশ সিংহ তখন তার তলোয়ারটা বিক্রম সিংহকে লক্ষ্য করে ওঠাতে যাচ্ছেন, কিন্তু তার কাটা হাতটা আর উপরে উঠল না। তার আগেই সেই বর্ষাধারী তার হাতের বর্ষাটা লাঠির মতো করে সজোরে বসিয়ে দিল লকেশ সিংহের মাথায়।
কাটা কলা গাছের মতো লকেশ সিংহের শরীরটা মাটিতে আছড়ে পড়ে স্থির হয়ে গেল। মাটিতে পড়ে থাকা বিক্রম সিংহ আর অনিকেতরা বিস্ময়ে হতবাক। যে লোকটির নকল কুম্ভ স্বাস্থ্য, সে তো লকেশ সিংহের অনুচর। সে তো এখন বিক্রম সিংহের লোকেদের হাতে বন্দী। তাহলে তাদের সামনে কে দাঁড়িয়ে আছে? তাহলে রানার কুম্ভের প্রেতাত্মা কি সত্যি আবির্ভূত হলেন এই ঝুনঝুন প্রাসাদে? সেই মূর্তি পাথরের মতো দাঁড়িয়ে রইল একই জায়গায়। মুহূর্তের পর মুহূর্ত কেটে যেতে লাগলো। একসময় ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালেন বিক্রম সিংহ। তারপর সেই মূর্তিকে জিজ্ঞেস করলেন, কে আপনি? বর্ষাধারী কোনো উত্তর দিল না। আস্তে আস্তে সে সরিয়ে দিল তার মুখের আচ্ছাদন। অলিন্দ বেয়ে আসা চাঁদের আলো এসে পড়ল তার মুখে। অনিকেতরা দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছেন বিদ্যাপতিবাবু। বিক্রম সিংহ জড়িয়ে ধরলেন তাকে। ঠিক তখনই খুব কাছে কোথায় যেন পুলিশের হুইসেল বেজে উঠল। অনেকগুলো পায়ের শব্দ ঘরের দিকে ছুটে আসছে শোনা গেল। কয়েক মুহূর্তের মধ্যেই একদল লোক হুড়মুড় করে ঢুকলো সেই ঘরে। একসঙ্গে অনেক টর্চের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল অনিকেতদের। ঘরের মধ্যে ঢুকলেন ইন্সপেক্টর রাঠোর। অনিকেতরা একটু ধাতস্থ হওয়ার পর ইন্সপেক্টর বিদ্যাপতিকে দেখিয়ে বিক্রম সিংহকে জিজ্ঞেস করলেন, ইনি তাহলে আসল অপরাধী? বিক্রম সিংহ বললেন, না, আপনার আসল অপরাধী ওই যে মাটিতে পড়ে আছে, তাকে এখনই গ্রেফতার করুন। ইন্সপেক্টর রাঠোর টর্চের আলো ফেললেন মাটির উপর। তারপর জিজ্ঞেস করলেন, কে ও? বিক্রম সিংহ বললেন, ওর নাম লকেশ সিংহ। জাল নোট ছাপাতো এখানে। আপনাদের পুলিশ ফাইল ঘাটলেই ও সম্বন্ধে সব তথ্য পাবেন। ইন্সপেক্টর রাঠোরের নির্দেশে পুলিশ কর্মীরা চটপট বেঁধে ফেলল সংজ্ঞাহীন লকেশ সিংহকে। বিক্রম সিংহ এরপর ইন্সপেক্টর রাঠোরকে জিজ্ঞেস করলেন, আপনি হঠাৎ এখানে হাজির হলেন কিভাবে? ইন্সপেক্টর রাঠোর বললেন, আপনাদের খবর নেয়ার জন্য আমি প্রথমে গেলাম আপনার মহলে। সেখানে গিয়ে শুনলাম আপনারা সন্ধ্যাবেলা বাড়ি ছেড়েছেন। তারপর পণ্ডিতজির বাড়িতে গিয়ে দেখলাম সেটাও তালাবদ্ধ। এত রাতে একসঙ্গে কোথায় যেতে পারেন আপনারা? নিশ্চয়ই ঝুনঝুন প্রাসাদে। ফোর্স নিয়ে তাই চলে এলাম এখানে। প্রাসাদের কাছাকাছি আসতেই দেখতে পেলাম এক বর্ষাধারী ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে প্রাসাদের অলিন্দে। কয়েক মুহূর্ত পরেই সে অদৃশ্য হয়ে গেল প্রাসাদের ভিতর। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করার জন্য ঢুকে পড়লাম প্রাসাদে। তারপর এই ঘরে এসে হাজির হলাম। কথাগুলো বলার পর ইন্সপেক্টর রাঠোর বিদ্যাপতিকে জিজ্ঞেস করলেন, আপনি এই পোশাকে অলিন্দে দাঁড়িয়েছিলেন কেন? বিদ্যাপতিবাবু কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু বিক্রম সিংহ তার আগেই ইন্সপেক্টর রাঠোরকে বললেন, চলুন, এখনই আমাদের প্রাসাদের নিচে যে সুড়ঙ্গ আছে সেখানে যেতে হবে। ইন্সপেক্টর রাঠোর বললেন, কেন? বিক্রম সিংহ বললেন, চলুন, যেতে যেতে সব বলছি। লকেশ সিংহকে দুজন পুলিশ কর্মীর হেফাজতে রেখে এরপর সকলে মিলে নিচে নামলেন। পরদিন বিকেলে বিজয় সিংহের লাইব্রেরির সেই টেবিল ঘিরে বসেছিলেন বিজয় সিংহ, বিক্রম সিংহ, অনিকেত, পার্থ আর বিদ্যাপতিবাবু। বিজয় সিংহের শরীরের নানান জায়গায় ব্যান্ডেজ জড়ানো, তবে গণপতিজি হাসপাতালে। তার আঘাত গুরুতর হলেও বিপদের আশঙ্কা নেই। জ্ঞান ফিরে এসেছে তার। মাথায় আঘাত পাওয়ার ফলে তিনি নাকি তার স্বাভাবিক চিন্তাশক্তি ফিরে পেয়েছেন। কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে ফিরে এসে সকলকে এই খুশির খবর জানিয়েছেন বিদ্যাপতিবাবু। তবে আসল খুশির ব্যাপারটা অন্য। অনিকেতদের সামনে টেবিলের ওপরে রয়েছে ফুট 3 লম্বা, ফুট 2 চওড়া একটা চ্যাপ্টা ধরনের চন্দন কাঠের বাক্স। ওটাই কুম্ভরানার গুপ্তধন। বিজয় সিংহের বাতলে দেয়া পথ ধরে ঝুনঝুন প্রাসাদের ধ্বংসপ্রাপ্ত সরস্বতী মন্দিরের নিচে ভূগর্ভস্থ একটি ঘরের কুলঙ্গি থেকে উদ্ধার করা হয়েছে ওই বাক্স। সকলেই ওই বাক্স খোলার প্রতীক্ষায় বসে আছেন। ইন্সপেক্টর রাঠোর লকেশ সিংহ আর তার 2 সঙ্গীকে কোর্টে চালান করতে গিয়েছেন। তিনি ফিরে এলে খোলা হবে সেই বাক্স। বিক্রম সিংহের মন ভালো নেই। কিছুটা বিমর্ষ হয়ে তিনি চুপচাপ হয়ে বসে আছেন। কারণ ইন্সপেক্টর রাঠোর জানিয়েছেন, বাক্সের ভিতরে যা পাওয়া যাবে
তা বর্তমানে সবই সরকারি সম্পত্তি, সরকারের ঘরে জমা দিয়ে দিতে হবে। হাতে নস্যির ডিবে থেকে একটি নস্যির নাকে নিয়ে নাক মোছার পর বিদ্যাপতিবাবু বললেন, আসলে ঝুনঝুন প্রাসাদের গুপ্তধন আর প্রেতাত্মার ব্যাপারটা দীর্ঘদিনের প্রচলিত গল্প। ছোটবেলা থেকেই আমি এই গল্প শুনে আসছি। পুরনো প্রাসাদ বা মন্দিরকে কেন্দ্র করে এ জাতীয় গল্প প্রায়ই শোনা যায়, তবে আমি বিশ্বাস করতাম না এসব গল্প। দাদা কেল্লায় ফিরে আসার পর রানাজি আর দাদা দুজনে প্রায়ই ঝুনঝুন প্রাসাদে যেতে শুরু করেন। তখন হঠাৎই আমার মনে প্রশ্ন জাগে, তাহলে ঝুনঝুন প্রাসাদে কি সত্যিই কিছু আছে যার সন্ধান করছেন ওরা? প্রশ্নটা জিজ্ঞেস করব করেও করা হয়ে ওঠেনি দাদাকে। তারপরেই একদিন নিখোঁজ হয়ে যান রানাজি। কয়েকদিন পর তার পোশাক পরা মৃতদেহ উদ্ধার হয়। এর পরপরই ঝুনঝুন প্রাসাদে দাদার দুর্ঘটনা ঘটে, আর দাদাকে বাঁচাতে গিয়ে আমি লকেশ সিংহের খপ্পরে পড়ি। লকেশ সিংহের আসল উদ্দেশ্য যে ঝুনঝুন প্রাসাদ হস্তগত করা, তা বুঝতে আমার অসুবিধা হয়নি। কিন্তু তা কিসের জন্য? গুপ্তধনের জন্য? দাদা হাসপাতাল থেকে ফিরে আসার পর প্রলাপ বকার ছলে একটা কথা বলতেন মাঝে মাঝে, রানা কুম্ভর গুপ্তধনের সন্ধান পাওয়া অত সহজ নয়। তিনি আরো বলতেন, আমি কুম্ভ প্রাসাদে যাব, রানাজি আমার জন্য অপেক্ষা করছেন, পোশাক দিয়ে আমাকে ধোকা দেওয়া যাবে না। এইসব কথা শুনে ঝুনঝুন প্রাসাদে গুপ্তধনের ব্যাপারটা ছাড়াও আরো একটা ধারণা আমার মনে জন্ম নিল, রানাজি কি তবে জীবিত আছেন? এসব প্রশ্নের সমাধানের জন্য আমি সিদ্ধান্ত নিলাম ঝুনঝুন প্রাসাদে ভালো করে অনুসন্ধান চালাবো। সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপার দরকার হয়ে পড়ল, তা হলো লকেশ সিংহ বা ওই প্রাসাদ সম্পর্কে আগ্রহী ব্যক্তিদের প্রাসাদ থেকে দূরে সরিয়ে রাখা। কিন্তু কিভাবে তা সম্ভব? হঠাৎ একটা বুদ্ধি এলো আমার মাথায়। কুম্ভের প্রেতাত্মার প্রাচীন গল্পটাকে হাতিয়ার করি আমি। গায়ে ঢোলা পোশাক, মাথায় পাগড়ি আর হাতে বর্শা নিয়ে কুম্ভ সেজে প্রাসাদে ঘোরাফেরা করতে থাকি, আর সঙ্গে সঙ্গে চালাতে থাকি গুপ্তধনের সন্ধান। ওই রকমই এক রাতে আমি যখন কুম্ভ সেজে প্রাসাদে ঢুকতে যাব, তখনই দেখতে পাই প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে থাকা আর এক কুম্ভকে। এবার আমি ভয় পেয়ে যাই। সে যে আমার মতো নকল তা বুঝতে পারিনি। তারপর থেকেই ওই প্রাসাদে যাওয়া ছেড়ে দেই আমি। আসলে আমার অস্ত্রেই আমাকে ঘায়েল করেছেন লকেশ সিংহ। পার্থ বলল, তাহলে দাদাকে খুঁজতে গিয়ে প্রেতাত্মা দেখার ব্যাপারটা? বিদ্যাপতিবাবু বললেন, ওটা আমি আপনাদের মিথ্যে বলেছিলাম। কালকের ব্যাপারটা? অনিকেত জিজ্ঞেস করল। বিদ্যাপতিবাবু বললেন, কাল রাতে এখানে আপনাদের খুঁজতে এসে দেখলাম আপনারা দুজনেই নেই। আমার মন বলল আপনারা নিশ্চয়ই ঝুনঝুন প্রাসাদে গিয়েছেন। আমার মনে হলো আমারও সেখানে যাওয়া উচিত। বাড়ি ফিরে এসে পোশাক পাল্টাবার সময় নিছক মনের খেয়ালেই আমি পরে নিলাম ওই পোশাকটা। অনেকে জিজ্ঞেস করল, আপনার দাদা কিভাবে জানতে পেরেছিলেন রানাজি জীবিত আছেন, বা নকল লক্ষ্মী বা নকল নোটের ব্যাপারটা? বিদ্যাপতিবাবু বললেন, তা জানি না, দাদা এখানে থাকলে বলতে পারতেন। রানাজি নিখোঁজ হওয়ার পর কয়েকদিন তিনি গিয়েছিলেন ওই প্রাসাদে, তখনই হয়তো তার চোখে পড়ে থাকবে কিছু। অনিকেত বিদ্যাপতিবাবুকে আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু তার আর প্রশ্ন করা হলো না। ইন্সপেক্টর রাঠোর ঢুকলেন ঘরের ভিতর। অনিকেতের পাশে একটা চেয়ারে বসে পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে তিনি বললেন, সারাদিন অনেক ধকল গেল, দুদণ্ড বসার ফুরসত পাইনি। এখন উদয়পুর জেলে লকেশ সিংহের ডাল রুটি খাওয়ার ব্যবস্থা হচ্ছে। লকেশ সিংহ শুধু জাল নোটের কারবারের সঙ্গেই জড়িত ছিলেন না, আরো অনেক মারাত্মক অপরাধ করেছেন তিনি। লকআপে পুলিশের রুলের গুঁতো খেয়ে তার দুই সঙ্গী অনেক কথাই স্বীকার করেছে।
রানাজির পোশাক পরা যে ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল তাকে জয়পুর থেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তাকে খুন করা হয় এবং তার মুন্ডু কাটা লাশটাকে রানাজির পোশাক পরানো হয়, যাতে আর কেউ রানাজির সন্ধান না করেন। এরকম আরো অনেক কথা জেরার মুখে স্বীকার করেছেন তারা। ঝুনঝুন প্রাসাদের ভূগর্ভস্থ ঘরগুলোকে এসব কাজে ব্যবহার করত তারা। আরো একটা গুরুত্বপূর্ণ কথা স্বীকার করেছেন, গণপতিজির মাথায় আঘাত লাগার ব্যাপারটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছে করেই তার মাথায় পাথরের চাই ফেলেছিলেন লকেশ সিংহ। কথাগুলো বলার পর টেবিলে রাখা গ্লাস তুলে নিয়ে ঢক ঢক করে এক গ্লাস জল খেলেন তিনি। তারপর অনিকেতের দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ, আমার একটা খুশির খবর আছে। আসলে আমাকে এখানে পাঠানো হয়েছিল জাল নোটের কারবারিদের খুঁজে বের করার জন্য। এত তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাওয়ার কারণে সরকার বাহাদুর আমার পদোন্নতি দিয়েছেন। ইন্সপেক্টর থেকে সার্কেল ইন্সপেক্টর হয়েছি আমি। আসলে কিন্তু এটা আপনাদেরই কৃতিত্ব। অনিকেত বলল, এই কথাটা কিন্তু আবার সরকারের কানে তুলতে যাবেন না, তাহলে আপনার পদোন্নতি আটকে যাবে। তার কথা শুনে সকলেই হেসে উঠলেন। হাসলেন না শুধু বিক্রম সিংহ, গুপ্তধন পাবেন না জানতে পারার পর থেকেই তিনি বিমর্ষ হয়ে আছেন। হাসি থামতেই বললেন, হাসাহাসি তো অনেক হলো, এবার বাক্সটা খোলা হবে কি? আমার কাজ আছে, কাল সকালে আমাকে পোলো খেলতে যেতে হবে উদয়পুরে। এরপর চেয়ার ছেড়ে উঠে বাক্স সমেত টেবিলটাকে সকলে মিলে ধরাধরি করে বসানো হলো একটা জানলার ধারে। টেবিল ঘিরে দাঁড়ালেন সকলে। খোলা জানলা দিয়ে শেষ বিকেলে সূর্যের আলো এসে পড়েছে চন্দন কাঠের বাক্সটার উপর। 500 বছর পর আবার পৃথিবীর আলো দেখতে চলেছে ভেতরের জিনিসগুলো। ইন্সপেক্টর রাঠোর পকেট থেকে একটা পেন্সিল কাটার ছুরি বের করে চার দিয়ে খোলার চেষ্টা করতে লাগলেন বাক্সটা। সকলে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাক্সটার দিকে। একসময় খুট করে একটা শব্দ করে বাক্সের ডালাটা খুলে গেল। সকলে অধীর আগ্রহে ঝুঁকে পড়লেন বাক্সটার উপর। বিবর্ণ হয়ে যাওয়া নীল রঙের রেশমের কাপড় দিয়ে জড়ানো কি একটা জিনিস যেন রাখা আছে বাক্সের মধ্যে। তার উপর ছড়ানো আছে শুকনো কিসব। দেখে অনেকেদের মনে হলো সেগুলো অনেক দিন আগের শুকিয়ে যাওয়া ফুলের মালা। কাপড় মোড়া জিনিসটাকে সাবধানে বাক্স থেকে বের করে টেবিলের ওপর রাখলেন ইন্সপেক্টর রাঠোর। তারপর ধীরে ধীরে খুলে ফেললেন সেই রেশমের বাঁধন। কিন্তু এ কি, ধনরত্ন কই? শুধু কিছু তালপাতা পরপর সাজানো আছে, তার গায়ে বিবর্ণ হয়ে যাওয়া কালির আঁচড়। বিক্রম সিংহ বললেন, এ তো দেখছি সামান্য তালপাতা। কুম্ভরানার সম্পদ কই? অনিকেত লক্ষ্য করল সকলে অবাক হলেও হননি একজন। ব্যাপারটা যেন তার কাছে প্রত্যাশিতই ছিল। একটা হাসি ফুটে উঠল বৃদ্ধ রানার চোখে মুখে। অনিকেত তাকে জিজ্ঞেস করল, বাক্সের ভেতরে কি আছে আপনি জানতেন? বিজয় সিংহ বললেন, হ্যাঁ, জানতাম। বিক্রম সিংহ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তাহলে কি এই আপনার কুম্ভরানার গুপ্তধন? বিজয় সিংহ বললেন, হ্যাঁ, এরই সন্ধানে আমি আর গণপতি ঝুনঝুন প্রাসাদে যেতাম। আমাদের সামনে যা দেখতে পাচ্ছি তা হলো মহারানা কুম্ভের শ্রেষ্ঠ সম্পদ। কুম্ভের রাজকোষে যত সম্পদ ছিল তার চেয়েও দামি এ সম্পদ। অনিকেত তখন বুঝতে পেরে গেল আসলে এই জিনিসগুলো কি। এগুলো আসলে ভূর্জপত্র, যার ওপর প্রাচীনকালে লেখা হতো। কিন্তু কি লেখা আছে ওতে? সে উত্তর খোঁজার জন্য তাকালো বিজয় সিংহের দিকে। তার মনের কথা বুঝতে পেরে বিজয় সিংহ তার দিকে তাকিয়ে বললেন, ঝুনঝুন প্রাসাদে প্রতি রাতে সরস্বতীর আরাধনা করতেন মহারানা কুম্ভ। একদিন দেবী আবির্ভূত হলেন মহারানার স্বপ্নে।
দেবী তাকে বললেন তিনি অধিষ্ঠান করবেন মহারানার লেখনীতে। লিখতে বসে মহারানা রচনা করলেন এক অমর সৃষ্টি, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আপনি বুদ্ধিমান, ভেবে বলুন তো এগুলো কি? কর্নেল টডের বইয়ে গণপতির লেখা হেয়ালির একটা অংশ সমাধান করতে পারেনি অনিকেত। তা হলো গোবিন্দর কথা গোবিন্দই জানেন। বিজয় সিংহের কথা শুনে এবার তার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেল। সে বুঝতে পারল তার সামনে রয়েছে মহারানা কুম্ভ রচিত বহুশ্রুত সেই গীত গোবিন্দর পরিসৃষ্ট, মহারানা কুম্ভের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। উত্তরটা জানিয়ে দিয়ে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল এই আশ্চর্য সম্পদের দিকে। শেষ বিকেলের আলো খোলা জানলা দিয়ে এসে পড়েছে টেবিলে রাখা ভূর্জপত্রের উপর। তাতে ফুটে উঠেছে চিতরের সর্বশ্রেষ্ঠ মহারানার হস্তাক্ষর। কিছুক্ষণ পর ইন্সপেক্টর রাঠোর সকলকে বিদায় জানিয়ে জিনিসটা নিয়ে চলে গেলেন। ওটা তিনি পাঠিয়ে দেবেন উদয়পুর সিটি প্যালেস মিউজিয়ামে। তারা চলে যাওয়ার পর বিদ্যাপতি অনিকেতকে বললেন, আমার পাণ্ডুলিপির কি হবে? সেটা তো পুরো শোনাই হলো না আপনাদের। অনিকেত বলল, ওটা আমরা সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব, কিন্তু সেটা কার নামে ছাপা হবে? টড সাহেবের বইয়ে যে হস্তাক্ষর আছে তার সঙ্গে অদ্ভুত মিল আছে পাণ্ডুলিপির হস্তাক্ষরে। বিদ্যাপতি বললেন, আমাকে আর লজ্জা দেবেন না। দাদার মাথা খারাপ শুনে আপনারা যদি তা ছাপাতে না চান তাই মিথ্যে বলেছিলাম আমি। ওটা দাদার নামেই ছাপাবেন। এই বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিদ্যাপতি। তারপর বললেন, আমি এখন যাই। রাত 8টা নাগাদ আমি আবার আসব, আপনাদের এক জায়গায় নিয়ে যাব। অনেকে জিজ্ঞেস করল, কোথায়? বিদ্যাপতি বললেন, পদ্মিনী প্রাসাদে। চাঁদনি রাতে অপূর্ব লাগে পদ্মিনীর জলমহল। একবার দেখলে সারা জীবন তা ভুলতে পারবেন না। তার কথা শুনে কপট ভয় প্রকাশ করে অনিকেত বলল, ওরে বাবা, সেখানে আবার কারো প্রেতাত্মা এসে হাজির হবে না তো? বিক্রম সিংহ গম্ভীর মুখে বসেছিলেন। অনিকেতের কথা শুনে হো হো করে হাসতে শুরু করলেন তিনি।